নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ভারতরত্ন সম্মান পেলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। রবিবার আডবাণীর দিল্লি বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, অমিত শাহ এবং রাজনাথ সিং। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আডবাণীজি অদম্য নিষ্ঠা আর দৃঢ়তার সঙ্গে কয়েক দশক দেশ সেবা করেছেন। ভারতের সমাজ ও রাজনীতির পট পরিবর্তনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্রপতি ভবনে আরও বলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হোক, সংসদীয় রাজনীতিতে তাঁর পাণ্ডিত্য সংসদকে সমৃদ্ধ করেছে। দেশ এবং জাতীয়তাবাদকে তিনি সর্বদা অগ্রগণ্য করে রেখেছেন। রবিবার বাগমাই পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ভোট প্রচারে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বাগমাই করইমুড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমর্থন চান, মানুষের খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবকে সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে ভালো সমর্থন পাওয়া যাচ্ছে। মানুষের ভরসা রয়েছে এই সরকারের উপর। মানুষ বলছে মোদির বিকল্প নেই এবং কেউ হতেও পারবে না। তাই রাজ্যের দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থী দুজনকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবে বলে জানান তিনি। 19 এপ্রিল পশ্চিম আসনের প্রথম পর্যায়ে যে লোকসভার ইলেকশন, সেই ইলেকশনে আমাদের যিনি মনোনয়ন পেয়েছেন সবার প্রিয় এবং আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, উনার সমর্থনে আজকে সব জায়গায় আমরা যাচ্ছি। বাগমায় আজকে পদযাত্রা করলাম, প্রচুর পরিমাণে আমাদের কার্যকর্তারা সাথে ছিল। যেখানে যাচ্ছি উল্লাসের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে। বাড়িঘরেও গেলাম, দোকানঘরেও এসছি, সবাই বলছে যে মোদিজি ছাড়া ওনারা আর কারোর বিকল্প চিন্তা করতে পারে না। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচনকে সামনে রেখে রবিবার সোনামুড়া মহকুমা এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন পদযাত্রা শুরু করেন সোনামুড়ার শান্তিপল্লী এলাকা থেকে। এ পদযাত্রায় হুড খোলা গাড়িতে বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা। পদযাত্রায় এদিন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। সুবিশাল পদযাত্রাটি সোনামুড়ার নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এদিনের পদযাত্রা থেকে রাস্তার পাশে অপেক্ষমান সাধারণ মানুষের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন বিপ্লব কুমার দেব। পদযাত্রা থেকে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের নিকট আশীর্বাদ চাইছেন। সকলের আশীর্বাদে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ত্রিপুরাবাসী ওনাকে পরিচয় দিয়েছে, সম্মান দিয়েছে। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আশা ব্যক্ত করেন, ত্রিপুরার মানুষ এবারে লোকসভা নির্বাচনে নতুন রেকর্ড তৈরি করবে। এদিন প্রচারে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আবার এসে আপনার আশীর্বাদ চাই। আমি আশা করি আপনাদের আশীর্বাদ পাবো তো, আপনাদের আশীর্বাদ পাবো তো, দোয়া করবেন তো আমার জন্য। আমি সবার কাছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্টি নির্বিশেষে সবার কাছে বলি, বিপ্লব দেবকে একবার দোয়া করো, বিপ্লব দেব একবার আশীর্বাদ দাও। আপনাদের আশীর্বাদের কারণেই আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। আমার কোনো পেছনে কোনো পরিচয় নেই, আমার বাবার নাম কেউ এখনো জানে না মেরে মিত্র। আমাকে চেনে শুধু এই মানুষগুলি, আমাকে চেনে বলে পুরো দুনিয়া আজকে আমাকে চেনে মেরে মিত্র। ত্রিপুরাবাসী আমাকে দুনিয়াকে নাম দিয়েছে। আমি যেখানে যাই, যত বড় হই, যত ছোট হই, কিন্তু ত্রিপুরাবাসীর কথা আমি জীবনও বলবো না। কারণ কি, ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে, শহরত দিয়েছে, ইজ্জত দিয়েছে, বড় পদ দিয়েছে। এর চেয়ে বেশি আর কিচ্ছু দিতে পারে না। আমি কম বয়সে
এমএলএ হয়েছি, এমপি হয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছি, আবার লোকসভাতে দাঁড়িয়েছি। আর কত দেবে ত্রিপুরা? দুহাত ঢেলে ত্রিপুরার মানুষ আমি দিয়েছে। বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিন। পুলিশ বাগবাসা থানার অন্তর্গত উত্তর গঙ্গানগর এলাকা থেকে দুটি গাঁদা বন্দুক, দুটি ধারালো দা ও লক কাটার সহ তাকে গ্রেপ্তার করেছে। বিগত কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা সংঘটিত করে যাচ্ছে ডাকাত দল। সম্প্রতি রাজধানীর আড়ালিয়া ও বলদাখাল এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত করে ডাকাতের দল। তারপর উত্তর জেলায় ঘটে যায় আরও কয়েকটি ডাকাতির ঘটনা। রাজধানীর আড়ালিয়া ও বলদাখাল এলাকায় ডাকাতির ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজন ডাকাত দলের সদস্যর ছবি প্রকাশ করেন, কিন্তু ডাকাত দলের টিকির নাকাল পায়নি পুলিশ। অবশেষে সাফল্য পেল উত্তর জেলা পুলিশ। রাজ্যের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সাথে যুক্ত ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হল উত্তর জেলা পুলিশ। রবিবার ধর্মনগর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উনাদের নিকট 29 মার্চ ভোরে গোপন সংবাদ ছিল বাগবাসা থানার অন্তর্গত উত্তর গঙ্গানগরে একটি ডাকাতের দল অবস্থান করছে। ডাকাত দলের সদস্যরা ডাকাতির পরিকল্পনা করছে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ডাকাত দলের সদস্যদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশকে দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও শূন্যে গুলি চালায়। শেষ পর্যন্ত পুলিশ ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বাড়ি চুরাইবাড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামে। দুটি গাঁদা বন্দুক, দুটি ধারালো দা ও লক কাটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের এক সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিন পুলিশের কাছে স্বীকার করেছে সম্প্রতি আগরতলা শহরের দুটি ডাকাতির ঘটনার সাথে তাদের দল যুক্ত ছিল। এছাড়াও ধর্মনগরে ঘটে যাওয়া চুরি ও ডাকাতির ঘটনার সাথে নাজিম উদ্দিন যুক্ত থাকার প্রমাণ রয়েছে পুলিশের নিকট। যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল, তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে। পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে। তো শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হল নাজিম উদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরেও খুব দস্তদস্তি করেছিল। একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গত দিনও যেই বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি। আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। মামলা সেকশন হলো 120B 399 400 353। শনিবার ধর্মনগর থানার পুলিশ ধৃত নাজিম উদ্দিনকে আদালতে সোপর্দ করে
আদালতের নির্দেশে বর্তমানে সে 5 দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। জেলা পুলিশ সুপার আরও জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুলিশ টিম ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ধৃত নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ধৃত নাজিম উদ্দিন ও তার দলের বিরুদ্ধে ধর্মনগর থানায় অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সান্দন টিভি। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে রবিবার কাকরাবন শালগোড়া মণ্ডলের অন্তর্গত বিশিষ্ট নাগরিকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে হীরা মডেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সে অনুযায়ী হীরা মডেল দিয়েছেন তিনি। হীরা প্রধানমন্ত্রী যে সবচেয়ে যে জিনিসটা আমাদের দিয়েছেন সেটা হচ্ছে হীরা মডেল আমাদের দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়েজ দিয়েছেন, ওয়াটারওয়েজ দিয়েছেন, সব মিলিয়ে। তাহলে আমরা কেন আজকে সাধারণ মানুষের কাছে প্রতিটা ঘরে গিয়ে আমরা কেন এই কথাটা বলবো না যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বাঁচিয়েছেন আপনাদের কাছে এবং উনি আশীর্বাদ চাইছেন। এই কথাগুলো গিয়ে আপনারা নিজেরাও বলবেন, নিজেরাও এই কাজটা করবেন এবং আগামী দিন এই পশ্চিম আসনে এবং পূর্ব আসনে যে আমাদের ভারতীয় জনতা পার্টি যিনি দাঁড়িয়েছেন রবিবার সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা উদয়পুর রাজনগর এলাকার এক রাবার বাগানে। মৃত ব্যক্তির নাম শ্যামল দেবনাথ, বয়স 48 বছর। পরবর্তী সময় স্থানীয়দের দেখতে পেয়ে খবর দেয় বাড়ির লোকজনদের। সকলে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। প্রত্যেক দিনের না আজকেও তিনি সকালবেলা রাবার বাগানে রাবার গাছ কাটতে প্রস্তুত করতে গেছিল। তো ওনার নাম হচ্ছে শ্যামল দেবনাথ, বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবনাথ, বাড়ি হয়েছে রাজনগর, উত্তর রাজনগর। তো হঠাৎ এমন সময়ে মানে আকাশ থেকে বিজলি তাদের গায়ের মধ্যে বসছে। তো গায়ের মধ্যে পড়াতে তাদের সঙ্গে সঙ্গে মাটিতে লুটে বসছে। তো পাশে একজন দুজন দেখে সেটা সঙ্গে সঙ্গে হাসপাতালে আনছে। কিন্তু আনার পরে এটা মৃত বলে মানে ডাক্তার ঘোষিত করছে। ওনার বয়স অনুমানিক 45-46 হবে। ঠিক আছে। মৃত্যুকালে তাদের এক ছেলে এক মেয়ে আছে। ছেলেটা এখন খুব ছোট, 10-12 বছরের, আর মেয়েটা ক্লাস 12 করে। প্রচণ্ড বেদনাদায়ক ঘটনা। আমাদের গ্রামের ভালো মানুষ ছিলেন। রবিবার সাত সকালে প্রবল ঝড় বৃষ্টির ফলে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে ইন্দ্রনগর জগৎপুর এলাকায়। জানা যায়, এদিন সকালে প্রবল ঝড়ের ফলে একটি গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটির ওপর। এতে করে ভেঙে যায় বিদ্যুতের খুঁটিটি, ছিঁড়ে যায় বিদ্যুৎ পরিবাহী তার। স্থানীয় এক ব্যক্তি জানান, গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীদের। বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়ে যায়। আজকে সকালে যে বাতাসটা আছে তুফানটা, এটা পুরো বাড়ির ভিতর থেকে গাছটা ভাঙ্গি আইনা ফেলে দিছে কারেন্টের পোস্টে উঠে। হ্যাঁ, পোস্টটা তো ভেঙে বেরিয়ে আছে, গাছ বহু বাড়ির কারেন্ট নেই সকাল থেকে। এই অবস্থা বিদ্যুৎ দপ্তরকে কি জানানো হয়েছে? বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে, তারা কিন্তু ছবি পাঠানো হয়েছে। তারা লোক আইছিল, আইয়া এইদিকে লাইন কেটে গেছে। জায়গাটার নাম কি? যার নাম জগৎপুর অগ্রগতি সংঘ। নির্মাণ কাজ করতে গিয়ে দেওয়ালের চাপায় মৃত্যু হল এক শ্রমিকের, আহত আরও এক শ্রমিক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার রাতে চাম্পাহাওড় থানাধীন বিদ্যাবিল এলাকায় গরমাইবাড়ি এলাকায়। মৃত শ্রমিকের নাম মিঠুন দেববর্মা, তার বয়স 32 বছর, বাড়ি কচুবাড়ি এলাকায়। গুরুতর আহত শ্রমিকের নাম সমীর দেববর্মা, বাড়ি কচুবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যাবিল গরমাইবাড়ি এলাকার দেওয়াল নির্মাণের কাজ চলছিল। সেই কাজ নিয়োজিত ছিল তারা। কাজ চলার সময় দেওয়াল ভেঙে পড়ে 2 শ্রমিকের ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় মিঠুন দেববর্মার। খবর পেয়ে এলাকায় ছুটে যায় চাম্পাহাওড় থানার পুলিশ। আহত সমীর দেববর্মা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে জানা যায়, মিঠুন দেববর্মার 2 পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে।
তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য শ্রমিকদের মধ্যে। পুরানো ঘটনা হয়েছে ভাই, বিদ্যাপীঠ রাস্তা। কোন সময় হয়েছে? কয়টার সময় হয়েছে? 6টা অবধি। কি এর কাজ করতে আসতা তোমরা? সাইডে হলে। কয়জন কাজ করতে আসতা? আপনার নাম কি? আমার নাম স্বামী দেববর্মা। আরেকজন তার নাম কি? মিঠুন দেববর্মা। মিঠুন দেববর্মা। বাড়ি কোথায় তাদের? ছয়গ্রাম বাড়ি। আপনার বাড়ি? আমার একই। ঠিক আছে। লোকসভা ভোটের মুখে নির্বাচনী নাকায় বাজেয়াপ্ত শুকনো গাঁজা। ঘটনা তেলিয়ামুড়া খোয়াই সড়কের লালটিলা স্থিত নির্বাচনী নাকা পয়েন্টে রবিবার দুপুর নাগাদ এই গাঁজা আটকের ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান, তেলিয়ামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুজন যাত্রী নিয়ে খোয়াই দিকে যাওয়ার পথে লালটিলা স্থিত নির্বাচনী নাকায় সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় 2 প্যাকেটে মোট 6 কেজি শুকনো গাঁজা। তৎসঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা 2 যাত্রী সহ অটো গাড়ি চালককে। পরবর্তী সময় অটো গাড়িটি সহ আটককৃতদের পুলিশ নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃত ওই 3 জনের মধ্যে 2 জনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায় এবং আটককৃত অটো গাড়ি চালকের বাড়ি কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকায়। আনুমানিক 11:30টায় লালটিলা নাকা পয়েন্টে আমাদের চেকিং চলছিল। তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে TR062370 তেলিয়ামুড়ার দিক থেকে পিসাবাড়ির দিকে যাচ্ছিল। তো ওই অটোতে সার্চ করে 2 জন প্যাসেঞ্জার পাওয়া যায়, যাদের পজিশনে আমরা টোটাল 6 কেজি আমরা পাই। ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া, আরেকজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ। দুজনেরই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর। তো যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস, ওনাকেও আটক করে আমরা তাদেরকে নিয়ে আসি থানাতে এবং সঙ্গে আমাদের এনডিপিএস ধারায় ওনাদের বিরুদ্ধে মামলা হয়। গাঁজাগুলির কালোবাজারি মূল্য কেমন হবে স্যার? 70 থেকে 80 হাজার টাকা। স্যার গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আসছিল? অটো তেলিয়ামুড়ার দিক থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছে। মানে প্রাথমিক তদন্তে কি জানা গেছে যে এগুলি কি রেল পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, রেলে শিলচর যাওয়ার উদ্দেশ্যে এগুলি নিয়ে যাওয়া হচ্ছে। স্বল্প বৃষ্টিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বৃষ্টির ফলে মিষ্টি কুমড়, কাঁচা মরিচ, চাল কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি সবজি বৃষ্টির জলে জমিতে নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা চাইছেন কৃষি দপ্তরের আধিকারিকেরা তাদের পাশে দাঁড়ানোর জন্য। চাষিরা জানান, এই বৃষ্টির ফলে কৈলাসহরের সমরুর পাড় গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের সমরুর মুখ এলাকার সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। কৈলাসহরের সমরুর পাড় গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড সমরুর মুখ এলাকায় সবজি গোটা কৈলাসহর মহকুমার পাশাপাশি কুমারঘাট এবং ধর্মনগর সহ আশপাশ এলাকায় বাজারগুলিতে সমরুর মুখ এলাকায় সবজি বিক্রি হয়ে থাকে। সমরুর মুখ এলাকায় 90% মানুষের মূল জীবিকা সবজি চাষ করা। মনু নদীর পাশে অবস্থিত সমরুর মুখ এলাকায় সবজি চাষিরা সারা বছরই বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। এই এলাকার সবজি সুস্বাদু হয়ে থাকে বলে এই সমরুর মুখ এলাকার সবজি চাহিদাও খুব বেশি। গত 2 দিনের বৃষ্টির জলে সবজিগুলি নষ্ট হতে শুরু করায় গ্রামের সকল সবজি চাষিরা একসাথে সবগুলি সবজি জমি থেকে তুলতে শুরু করেছে, যার ফলে তারা ব্যবসায়ীদের কাছে কম মূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছে বলে সবজি চাষিরা জানান। মিষ্টি কুমড়া লাগিয়েছি, মাটির যে কুমড়াটা ফলে আর শাল কুমড়া করি আমরা, এটা মাটিতে ফসল মাটিতে ধরে। তো বর্তমানে বৃষ্টি মরিচ ক্ষেতও করছি, বেগুন ক্ষেতও করছি। তো বেগুন তো আগে আমরা মানে উঠাই লেছি, বৃষ্টির আগে উঠাই লেছি। তখন মরিচ ক্ষেতের মানে প্রচুর ক্ষতি হয়েছে। এই যে বৃষ্টির দেওয়ানে বৃষ্টির মধ্যে একটা তুফান দিছে, তুফানে মরিচ গাছটার পুরো মাটিতে বিছাই দিছে। শাল কুমড়াটা পুরা এই বৃষ্টি দিলে শাল কুমড়ার মানে একবারে নির্মূল হয়ে যায়, মানে এটা আর উইতেও না। বৃষ্টি মানে শেষ, মনে করেন একজন কৃষকের 50-60 হাজার টাকার মতো লস হয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।